দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রমজীবী পেশাজীবী কর্মজীবী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ এম এ ইউসুফ। শুভ সকাল, কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। তো এই রমজান মাসেও ইফতারের কেন্দ্র করে নানা কার্যক্রম আপনারা পরিচালনা করেছেন, তো সেই সম্পর্কে জানতে চাই কিভাবে করেছেন, কবে করেছেন এবং এই উদ্যোগটা কবে থেকে শুরু করেছিলেন? প্রথমেই বলি, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি আমাদের তাত্ত্বিক নেতা সিরাজ আলম খান এবং স্বাধীনতার পতাকা উত্তোলক আসম আব্দুর রবের যে কর্মসূচিটা ছিল, শ্রমজীবী কর্মজীবী পেশাজীবীর অধিকার প্রতিষ্ঠার কথা ছিল, আমি দীর্ঘ বহু বছর ধরে ওনাদের সাথে রাজনীতি করছি এবং আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি এবং তাদের অধিকার প্রতিষ্ঠার, শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলে আসছি। এবার রমজানের যে বিষয়টা, তাদেরকে নিয়ে বিভিন্ন সময় আমরা ইফতার পার্টি এবং সামনেও আমাদের একটা প্রোগ্রাম আছে 17 তারিখে, ওখানেও আমরা অনেকে দাওয়াত দিয়েছি। তাদেরকে নিয়ে রমজানে একত্রে বসে ইফতার করব। আর তাদেরকে আমাদের সাধ্য মতো, কারণ এগুলি আসলে বড় আকারে করা যায় না, আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ আমরা এগুলি করতে গেলে মোটা অঙ্কের আর্থিক সুবিধা সচ্ছলতার প্রয়োজন হয়। আমরা ওইভাবে করতে পারি না, কারণ করতে গেলেই এত বড় ব্যয়ভার ব্যাপক আকারে করতে পারি না, এত বড় ব্যয় আমাদের পক্ষে বহন করা সম্ভব হয় না। তারপরে আমরা আমাদের তরফ থেকে, আমাদের নিজেদের উদ্যোগে আমরা যতটুকু সম্ভব আমরা করে যাচ্ছি। এই ধরেন জাকাতের শাড়ি দেই, লুঙ্গি দেই, নগদ অর্থ দেয় যাদেরকে যতটুকু আমাদের পক্ষে সম্ভব, আমরা এটা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী এই 24-এর আন্দোলন পর্যায়ে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা আসছে। আমরা 72 সন থেকে এই আন্দোলনটা করে আসছি। 54 বছর পরে যাইয়া এটা বাস্তবায়ন হওয়ার পথে, এখনো কার্যকর হয়নি। শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী এর মধ্যে ভাগ আছে। আমরা চাচ্ছি 200 আসনের জাতীয় সংসদ উচ্চ কক্ষর মধ্যে 100 থাকবে সংসদে রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধি, এটা যেমন অনুমোদন হয়েছে। আর আরেকটা অংশ থাকবে 100 পেশার প্রতিনিধি। 100 পেশার মধ্যে ধরেন শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি, শিল্পী, সাহিত্যিক, ব্যাংকার, পরিবহন মালিক, পরিবহন শ্রমিক, শিল্প মালিক, শিল্প শ্রমিক, দোকান মালিক, দোকান শ্রমিক, কামার, কুমার, তাঁতি, জেলে, কারণ তারা আমাদের এই সমাজের অংশ, এই রাষ্ট্রের একটা অংশ। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, যেমন গার্মেন্টস শ্রমিকরা বেতনের জন্য, বেতন বৃদ্ধির জন্য তারা এখনও আন্দোলন সংগ্রাম করে গুলি খেয়ে মরতে হয়। এই যুগে এসে যদি এখনও অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে গুলি খেয়ে মরতে হয় আমাদের দেশে, এটা তো হওয়া উচিত না। আইনের মাধ্যমে, জাতীয় সংসদের মাধ্যমে তাদের উচ্চকক্ষে তাদের নির্বাচিত পেশার নির্বাচিত প্রতিনিধি থাকবে। তাদের মাধ্যমে তাদের সংগঠনের দাবি দেওয়া আলোচনা হবে, ওখানে বিল আকারে উপস্থাপন হবে, ওখানে পাশ হবে। ওই কাঠামো অনুসারে রাষ্ট্র চলবে, সংগঠন চলবে, দেশ চলবে। দেশের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা, আইনের কাঠামো, আইন শৃঙ্খলা ফিরে আসবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এর বাইরে কেউ কিছু করতে পারবে না, বলতে পারবে না, এবং বললে সে আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাহলে এবং এটার মধ্যে আছে বিভিন্ন, এইবার দেখা গেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে এমন কোনো পেশা নাই যারা আন্দোলন সংগ্রাম না করেছে অধিকার প্রতিষ্ঠার জন্য। তাহলে এই সিস্টেমটা যদি আমাদের এখানে চালু হয়, তাহলে এই আন্দোলন সংগ্রাম করে, রাজপথে আন্দোলন সংগ্রাম করে দাবি আদায়ের প্রয়োজন পড়বে না। সংসদের মাধ্যমে, তাদের প্রতিনিধির মাধ্যমে
জাতীয় সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ উভয় আকার বিল আকারে উপস্থাপন হবে, ওখানে তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। জি স্যার, আপনি কিছু কথা বলছিলেন, সমস্যার কথা বলছিলেন, সমাধানের কথা বলছিলেন। দেশ এগিয়ে যাক, এটা তো আমরা সকলেই চাই, এবং দেশ এগিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় বাধা যদি বলি একটা অন্যতম, সেটা হচ্ছে দুর্নীতি, যেটা আপনি কিছুটা বলছিলেন সেটার রিলেটেড। তো দুর্নীতি আসলে এই নিধনে বা দুর্নীতি রোধ করার জন্য যে যার জায়গা থেকে যদি বলি, কর্মজীবীরা নিজেদের জায়গা থেকে এবং সেই প্রতিষ্ঠানগুলো বা সব কিছু মিলিয়ে কোন কোন উদ্যোগ নেওয়াটা অত্যন্ত জরুরি? একজন সচেতন নাগরিক হিসেবে আমি যেটা বুঝি, যেটা বলতে চাই, তা হলো প্রথম হলো সরকারের আন্তরিকতা থাকতে হবে। আমি দুর্নীতি নিয়ন্ত্রণ করব, জিরো টলারেন্স নীতি পালন করব, আমার দেশটাকে দুর্নীতি মুক্ত করব। বিগত সরকারগুলির আমলে বহুবারে দেশে দুর্নীতি অনেকবারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। বিগত সরকার শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে, অথচ কথায় এক কাজ আরেক। শেখ হাসিনার পদত্যাগের আগে উনি স্বীকার করে গেছেন যে ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক। আমার প্রশ্ন হলো, জনগণের প্রশ্ন, আমার প্রশ্ন মানে জনগণের প্রশ্ন হলো, তার মানে হলো উনি পিয়ন সাধারণত যখন তার বাড়ি নোয়াখালীতে, প্রায় আমাদের এলাকার কাছাকাছি, আমার বাড়ি লক্ষ্মীপুর, কাছাকাছি, আমার পারিবারিক অবস্থা অসচ্ছল ছিল, পিয়ন হিসেবে জয়েন করছে। সে লোক যখন 400 কোটি টাকার মালিক হয়, নিশ্চয়ই শেখ হাসিনা সব কিছু জানেন, অবগত। অথচ সে 400 কোটি টাকার মালিক না, কমিয়ে বলা হয়েছে ও 60,000 কোটি টাকার মালিক। তদন্ত করলে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা হয়, তাহলে বিষয়টা পরিষ্কার জানা যাবে সে 60,000 কোটি টাকারও বেশি মালিক। তো শেখ হাসিনা যেখানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, তাহলে সেখানে এই পিয়ন, উনি জানা সত্ত্বেও পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়ে থাকে, এটা তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক আইনানুগ কোনো ব্যবস্থা নেয়নি কেন? তার মানে হলো আমাদের রাষ্ট্রপ্রধানরাই দুর্নীতির আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা। দ্বিতীয়ত হলো, এটা করা যাবে না। আমরা চাই এমন একজন রাষ্ট্রনায়ক যে দেশপ্রেমিক, জনকল্যাণের কাজ করছে এবং করবে। আর আরেকটা জিনিস, দুর্নীতি দমন কমিশনের আইন সংস্কার করতে হবে। সরকারি কর্মচারী যে আইনটা বহাল আছে, এটাকে সংস্কার করে কার্যকর করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, উনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করবেন, দুর্নীতি দমন কমিশনের আইন সংস্কার করবেন, দুর্নীতি দমন কমিশন সহ যারা এই সরকারি কর্মকর্তা কর্মচারী টপ টু বটম পর্যন্ত, তাদের আচরণবিধি সংস্কার করবেন, বিধিবিধান সংস্কার করবেন, এবং এটা কার্যকর করবেন। আমি মুখে বললাম, বাস্তবায়ন করলাম না, তাহলে কখনোই বাংলাদেশে 54 বছরে হয়নি বাস্তবায়ন, এখনও হওয়ার সম্ভাবনা ক্ষীণ। যে দুর্নীতিগুলি হচ্ছে, যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ অন্ধকার। পদ্মা সেতু নিয়ে নানান রকম কথা হয়েছে, দুর্নীতি বিরাট বড় ধরনের দুর্নীতি হয়েছে, এবং বাংলাদেশে অনেক বড় বড় প্রকল্প হয়েছে। এই প্রকল্পগুলির পিছনে যদি 80% যদি আমরা কাজে লাগাইতে পারতাম, তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে আরও অনেক দূর উন্নত হয়ে যেত। তাই আমি মনে করি আমাদের সরকারের এবং জনগণের আন্তরিকতা থাকতে হবে, সদিচ্ছা থাকতে হবে দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য। আচ্ছা স্যার, যদি আমরা বলি যে আসলে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ করার জন্য বেকারত্ব দূরীকরণে আসলে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বা কি ধরনের কার্যক্রম পরিচালনা করা দরকার? বেকারত্ব দূরীকরণের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। জি, কর্মসংস্থান সৃষ্টি করার জন্য উপজেলা ভিত্তিক আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষা এবং ভাষা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। ব্যাপক পথ এবং এই অক্ষম বা অসচ্ছল এই শিক্ষিত বেকার যুবক যুবতীদের বিনা বেতনে, বিনা পিসে তাদেরকে ওখানে ভাষা এবং কারিগরি শিক্ষার পদক্ষেপ নিতে হবে। দক্ষ শ্রমশক্তি, জনশক্তি বিদেশে
এবং দেশে প্রচুর চাহিদা রয়েছে। আমাদের দেশের শ্রমিকরা তারা বিদেশে যায়, তারা অনেকে ভাষা জ্ঞানের অভাবে তারা সুযোগ সুবিধা কম পায়, এবং দেখা যাচ্ছে যে অন্যান্য শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান, অন্যান্য দেশের শ্রমিকরা ওখানে অনেক সম্মানও পায় তাদের ভাষা জ্ঞান এবং জানার কারণে, আপনার কাজ জানার কারণে তাদের শ্রমের মূল্যায়নও বেশি পায় এবং তারা সম্মানিত হয় এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। শুধু তাই নয়, এখানে আমাদের দেশে যারা শ্রমিক, অদক্ষ শ্রমিক, ওরা ভাষা জানে না, কি করবে কিছুই বুঝে না। এখন থেকে বর্তমান সরকার কার্যকর উদ্যোগ নেবেন যে প্রতিটা নাগরিককে দক্ষ করে তুলবেন এবং প্রতিটা বেকার যুবক যুবতীদেরকে এবং শিক্ষিত, অর্ধশিক্ষিত যুবক যুবতীদেরকে দক্ষ শ্রমশক্তি এবং জনশক্তি হিসাবে গড়ে তুলবেন। তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে। দেশে যে চাঁদাবাজি, বেকারত্বটা আসলে দূর হচ্ছে, চাঁদাবাজিটা হচ্ছে, মানুষ যখন পকেটে পয়সা থাকে না, তখন বেকার থাকে, কর্মসংস্থান থাকে না, তখন তারা এই অবৈধ পথে চলা শুরু করে, চাঁদাবাজি শুরু করে, দখলবাজি শুরু করে, মাদক আসক্ত হয়, নানান রকম সমস্যা তারা সৃষ্টি করে। আমি মনে করি এটার একমাত্র উত্তরণের উপায় কর্মসংস্থান, কর্মসংস্থান, কর্মসংস্থান। দেশে বিদেশে প্রচুর দক্ষ এবং ভাষাজ্ঞান সম্পন্ন জনশক্তির, শ্রমশক্তির ব্যাপক চাহিদা আছে। আমি মনে করি একমাত্র সমাধান হলো এই দক্ষ জনশক্তি এবং শ্রমশক্তি গড়ে তোলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি অনেক কিছু বললেন, অনেক কিছু অজানা ছিল সেগুলো আমরা জানলাম। অনেক শুভকামনা রইল স্যার, ভালো থাকবেন। ধন্যবাদ এটিএন বাংলাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক